মানে যে সেনাবাহিনীর যে লিডারশিপ, আমি যদি ওনার ব্যাকগ্রাউন্ড আমি দেখছিলাম সাক্ষাৎকারের পরে, উনি কিংস কলেজে পড়েছেন লন্ডনের। কিংস কলেজ থেকে উনি ডিফেন্স স্টাডিজে মাস্টার্স করেছেন। উনি যদি আমার ভুল না হয় উনি 13 BMA লং কোর্সের একজন অফিসার, এবং উনি CGS ছিলেন, PSO ছিলেন, 9 ডিবের GOC ছিলেন, এবং ঢাকার যে 46 যে ব্রিগেড, ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড, ওটার উনি আপনার কমান্ডেন্ট ছিলেন। তো আমার কাছে ভালো লেগেছে ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার বাচনভঙ্গি, ওনার কথাবার্তা, এবং উনি যেভাবে মানে আমাদের এই যে আজিজ মার্খা এই যে লোকজন যেগুলো ছিল, না জানতো লেখাপড়া, না জানতো কথাবার্তা, এগুলো যে আমাদের সেনাবাহিনীর প্রতি যে আমাদের একটা আস্থা চলে গিয়েছে, বিশেষ করে শেখ হাসিনার আমলে আমাদের পুরা সেনাবাহিনী যে একটা মানে পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেরকম রটেন হয়ে গেছিল, আমাদের ধারণা সেই দিকেই যাচ্ছিল। তো উনি কি বলেছেন সেটার আগে আমি আমাদের সেনাবাহিনীর উপর যে আস্থা মানুষের ফিরে আসতেছে, এইটা আমি তাকে অবশ্যই কৃতিত্ব দিব। এবং দি ওয়ে হি টক্স এবং দি ওয়ে হি আনসার্স দ্য কোয়েশ্চেন্স, অবশ্যই একজন লিডার, সামরিক নেতা হিসেবে আমি তাকে বাংলাদেশের মানে একদম ক্ষয়িষ্ণু, একদম ধ্বংস হয়ে যাওয়া আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এই যে তার যে আপনার ডেলিভারেশন, এবং আমাদের নাজমুল সাকিবের সাথে তার যে আপনার কথাবার্তা, এবং তার যে সিরিয়াস আপনার মানে প্রশ্নগুলোর যে উত্তর যে উনি দিলেন, অত্যন্ত ভালোভাবেই দিয়েছেন। এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ আশ্বস্ত হতে পারে এবং এই নেতৃত্ব থেকে অবশ্যই কিছু আশা করতে পারে। এবং ওয়াকারুজ্জামান সাহেবের গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা, যেটা উনি অন্তত মুখে প্রকাশ করেছেন এবং আমরা সোফার ওনার কার্যক্রমেও আমরা দেখছি, সেটা ওয়ান্ডারফুল। এবং আমরা ওনার উনি নিয়োগ পেয়েছেন জুন মাসে, মাত্র 2 মাস আগে বলা যায়, এবং ঘটনার মাত্র 1 মাস আগে বলতে পারেন। জুলাইয়ের থেকে শুরু করে খুব সম্ভবত 11 বা 12 জন ওনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তো উনি, আমি মনে করি সেনা প্রধান হিসাবে মানে একটু কোপ করতে একটু সময় লাগে সবার সাথে ইয়ে করার জন্য, কিন্তু এত বড় ঘটনা উনি যেভাবে ট্যাকেল করছেন সোফার, আমি ওনার এই কর্মকাণ্ড এখনো শেষ হয়নি। ওনার টেস্ট চলতেছে, ওনার সেনাবাহিনীর টেস্ট চলতেছে। কিন্তু একটা জিনিস আমি মনে করি ওয়াকারুজ্জামান সাহেব নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে 18 কোটি মানুষ কিন্তু তাকায় আছে, 18 কোটি মানুষ কিন্তু এই সরকারকে সাপোর্ট করতেছে। এবং এই যে 16 বছরের জঞ্জাল উনি নিজেই যে কথাটা বললেন যে তৈরি করছে, সেখানে আমাদের সেনাবাহিনীকে আপনার ধ্বংসেরও দোরগোড়ায় নিয়ে গিয়েছিল, যেটা আমাদের সার্বভৌমত্বের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান বলে আমরা মনে করি। এবং আমরা বিভিন্ন সময় স্বৈরাচারী হাসিনার আমলে আমরা সেনাবাহিনীকে আশাবাদ ব্যক্ত যেমন করছি, কিন্তু 2018, 2024 এমনকি 2014 সালে সামরিক বাহিনীর ভূমিকা, এমনকি ইলেকশনের নির্বাচনে জুৎচুরি করার কারণে এক ব্রিগেডিয়ারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের নির্বাচনে তাকে পদক দেওয়া, অথবা আয়নাঘর তৈরি করা, অথবা ডিজিএফআই এর এই যে সোফার আমরা জানতে পারছি 70 জন অফিসার, উনি বলছে তদন্ত করতেছে। আমরা যদি উনার কথার মধ্যে আসি, উনি বলতেছেন তদন্ত করতেছে, তদন্ত অবশ্যই। এখানে কাউকে স্পেয়ার করা যাবে না। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, আপনার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা, আমাদেরও আস্থা এখন আরো বেড়ে গেছে। আপনার এই সাক্ষাৎকারের পরে আমরা আরো বেশি আস্থাশীল হয়ে গেলাম। আপনি
এই যে আপনি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যাতে না হয় শেখ হাসিনা, এইটাও আমি অ্যাপ্রিশিয়েট করি। ইয়েস, কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং আমার দরকার নেই। স্বৈরাচার গণধিকৃত যারা, তারা এগুলা করে। এমনকি কোর্টে যে আজকাল যেগুলো হচ্ছে, এগুলো আমরা চাই না, এগুলো করা উচিত না। এবং উনি যে ক্যাটাগরিক্যালি যেই আমাদের নাজমুল সাকিবের প্রশ্নের উত্তরে উনি যেসব কথা বলছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। এবং এই যে ধৈর্যশীল কথা, যেটা ধৈর্য ধরতে হবে, তবে কিছু কিছু জিনিস আমি মনে করি দ্রুত করা উচিত। বিশেষ করে আপনার সেনাবাহিনীর মধ্যে যারা শয়তান আছে, আমরা আমাদের দেশের যেমন জন্য চিন্তা করি, অবশ্যই ভালো মানুষ আপনারা যারা সেনাবাহিনীতে আছেন, আপনাদের জন্য আমরা চিন্তা করি, এদেশের মানুষ চিন্তা করে। কারণ এই শয়তানগুলো তো শয়তানি করতেই পারে, এবং সেই শয়তানি তো ভয়ঙ্করও হতে পারে। তো আমাদের কাছে যে তথ্য, আমাদের সামরিক বাহিনীর জুনিয়র লেভেলে যত অফিসার আছেন বা মিড লেভেলে যত অফিসার আছেন, কিছু কিছু উচ্চপদস্থ উচ্চাভিলাষী যারা ক্রাইম করছে, যারা খুন করছে, গুম করছে, জনাব ওয়াকারুজ্জামান সাহেব, আপনার উপর সম্পূর্ণ আস্থা রেখেই আমরা বলব, আপনি সেনা বাহিনীর লিডার হিসেবে, প্রধান হিসেবে আপনাকে অবশ্যই বাংলাদেশের মানুষ সময় দিবে, কিন্তু একজনকেও যাতে স্পেয়ার না করা হয়, একজন। কারণ আমরা জানি 2009 সালে ফেব্রুয়ারি মাসে আমাদের যে বিডিআর কার্নিজের পরে 57 জন অফিসার, শুধু আমরা বলি, এরপরে আমাদের 63 জন অফিসারকে আপনার ফায়ার করছে। এরপরে পর্যায়ক্রমে আরো 3 থেকে 400 অফিসারকে বিভিন্নভাবে শাস্তি, চাকরিচ্যুতি, দেশ ত্যাগ করতে বাধ্য, গুম করে আটক, অনেক ঘটনা ঘটছে। তো এইসব অফিসারকে আপনি রিইনস্টেট করার জন্য কি চিন্তা করতেছেন? বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে নিশ্চয়ই আপনি পরামর্শ দিবেন, এবং আপনার যে আরেকজন কলিগ, সিনিয়র কলিগ জেনারেল হাফিজ, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে জেনারেল জাহাঙ্গীর আলম, যে উনাদের সাথে সমন্বয় করে প্রধান উপদেষ্টাকে নিশ্চয়ই আপনারা অনেক ভালো পরামর্শ দিচ্ছেন। এখানে আমি টিটু ভাই আপনাকে প্রশ্ন করতে চাই, এই যে আমাদের সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন গ্রহণযোগ্য, যেটা আমি মনে করি যে কোনো রাজনৈতিক ম্যান্ডেটের চেয়ে বেশি ম্যান্ডেট প্রাপ্ত ডক্টর ইউনূস সাহেবের সরকার, যেভাবে বলি, এই সরকারের উনি যে কথাটা বলছেন, আমি আপনার সাথে শেয়ার করতে চাই, বা আপনাকে আমি প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু আমার এলাও করলেন আপনাকে প্রশ্ন করার জন্য, যে উনি বললেন যে 16 বছরের জঞ্জাল 16 দিনে তো পারবো না, 16 মাসেও যদি করতে পারি সেটা অনেক বড় কাজ হবে। এই যে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব এই কথাটা বললেন, আপনি কি মনে করেন? আপনার কি মনে হয় এই কথাটা? মানে আপনি যদি ব্যাখ্যা করেন, বা এটা উনি কি বুঝাতে চাইছেন, বা উনি কি কথার কথা বলছেন, নাকি আসলে না? আমার কাছে মনে হয়েছে পুরো ইন্টারভিউটাতে আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। এখন কথা হচ্ছে জঙ্গল ভাই, অনেক কিছু আছে যেগুলো হয়তো খোলাসা করে বলা যায় না। সো আমার কাছে মনে হয়েছে যে উনি যতটুকু বলতে পারেন এজ এ আর্মি প্রধান, উনি ততটুকু বলেছেন। মানে এতটুকু তো আমরা এই 16 বছরে আমরা শুনি নাই। এবং সবচেয়ে মানে এই কথাটা আমি যদি না বলি তাহলে এটা অন্যায় হবে, যে ইউনূস সাহেব যে কথাগুলো বলেছেন, হয়তো অনেকে অনেক ধরনের মতো করে ব্যাখ্যা করছেন, অনেকে আলোচনা করছেন। ভাই, এই কথাটাই তো আমরা শুনতে পাইনি। আমাদের কান, আমরা অবাক হয়ে গেছি। আমাদের কানে আমরা কি শুনছি? একটা দেশের সরকার প্রধান, উনি তো বর্তমানে সরকার প্রধান, উনি যেভাবে ডেলিভারি করলেন, উনি যেভাবে বললেন, আপনি ইউনূস সাহেবের ভাষণের কথা বলছেন। ইউনূস সাহেবের ভাষণ, তো আমরা তো এটা শুনে অভ্যস্ত না। আমরা সেনাবাহিনী প্রধানের আগের কথা শুনেছি, দুই একটা জায়গায় আমরা কি বলে ইন্টারভিউ শুনেছি, কিন্তু মাস্তানের মতো কথা বলে এর আগের গুলো। তো সেই দিক থেকে ওয়াকার সাহেব অন্তত পরিষ্কার করে উনি ওনার কথা বলার চেষ্টা করেছেন। হয়তো দুই এক জায়গায়
উনি হয়তো আমি বলতে পারি যে মানে খুব মানে খোলামেলা হয়তো আরো বলতে পারতেন, উনি হয়তো খোলামেলা অত ওপেনলি বলেননি, বা হয়তো তার দিক থেকে নিশ্চয়ই কোনো বাইন্ডিংস তো আছে, একজন সেনাপ্রধান সে। সো সেটা হতে পারে তার, এবং তার যে সাক্ষাৎকার এটা নিয়ে আলোচনা হতে পারে, যেমন আলোচনা আমরা আজকে করছি। হ্যাঁ, এবং আমি মনে করি যে আমি আমার দিক থেকে বলতে চাই যে ওয়াকার সাহেবকে আরেকটু ট্রান্সপারেন্ট হলে ভালো হয়। যেমন ধরেন এটা যদি উনি প্রকাশ করতেন যে যখন ব্যবসায়ীরা, বিচারকরা এবং কিছু রাজনৈতিক নেতা যখন সেনা ছাউনিতে আশ্রয় নিলেন, কারা কারা নিয়েছিলেন এই তালিকাটা প্রকাশ করা উচিত ছিল, এবং যাদেরকে ছেড়ে দিলেন কি শর্তে ছাড়লেন এটা এটা আমাদের জানা উচিত ছিল। মানে জানলে ভালো হয় অবশ্যই। তো এরকম, তারপরে আয়না ঘর নিয়েও আমরা কথা বলতে পারি যে উনাদের একটা ব্যাখ্যা বা আমরা আশা করি যে একটা পরিষ্কার একটা ব্যাখ্যা উনি আয়নাঘর নিয়ে দেবেন। হ্যাঁ, এই জিনিসগুলো তো আমরা করতে পারি, কিন্তু এছাড়া উনি যা বলেছেন আমি মনে করি অসম্ভব, মানে আশা জাগানো কথা বলেছেন। না না, একদম একদম। আমি মনে করি একজন সেনাপ্রধান হিসেবে এই ক্রাইসিস মোমেন্টামে উনি যা বলেছেন এটাকে আমাদের মানে সমর্থন করা উচিত, এবং আমাদের মানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা হয়তো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। উনি বলছেন এই যে ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তার সাথে কাজ করছি, আমাদেরকে কাজ করতে দেন। এবং আমি এই পুরো ইন্টারভিউর পরে আমি লক্ষ্য করেছি ধৈর্য এবং অপেক্ষা এই শব্দটি উনি অনেকবার ব্যবহার করেছেন। মানে কি, ধৈর্যশীল, একটু সময় দেন আমাদের, এই ইন্টারিম গভর্নমেন্টকে একটু আমরা সময় দিই। এই কথাটা আমরা কিন্তু গত পরশুদিন বলেছি, এই কথাটা আমরা গতকালকে বলেছি, এবং ওনার মুখ থেকেই এই কথাটাই আমরা জানলাম। কারণ এই কথাটা যে শুধু আমরা বলছি তা না, এই কথাটা আমি মনে করি এই পুরো এই যে গণবিপ্লব, গণবিস্ফোরণের যারা নেতৃত্ব দিয়েছে এই জেনারেশন জি, তারা বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে মানে তারা যে বলছে তা মানে এই জেনারেশন জির যে চিন্তা, এটা তার ভাষণে প্রতিফলিত হয়েছে কিনা আমার কাছে মনে হয় হ্যাঁ, অনেকাংশেই প্রতিফলিত হয়েছে। সুতরাং ওয়াকার সাহেবকে আমরা সমর্থন করতে পারি, এবং আমি যে কয়েকটি বললাম এরকম হয়তো 2-4টি আরো হয়তো 2-4-10টা লুফুলস বা ব্যাখ্যা আমরা ওনার কাছে অবশ্যই চাইতে পারি। তবে আমি টিটু ভাই আপনাকে মধ্যখানে একটু ইন্টারাপ্ট করি, যদি আপনি এলাও করেন। হ্যাঁ, জি জি। আমি এখানে একটা তার সাক্ষাৎকারের মধ্যে একটা জায়গায় আমি দেখলাম উনি যখন বিভিন্ন দলের সাথে কথা বলছেন তখন উনাকে কেউ এসে তথ্য দিল যে শেখ হাসিনা ইজ লিভিং দ্য কান্ট্রি। এক্স্যাক্টলি। এটা আমার কাছে একটু বিস্ময়কর লেগেছে। বিস্ময়কর লেগেছে। অবভিয়াসলি হি কুড বি টকিং ট্রুথ, এটা আমি তার ইয়ে নিয়ে আমি প্রশ্ন করবো না। তার মানে আমি এখানে আমার দর্শকদেরকে বুঝাতে চাচ্ছি, আমরা যে বিভিন্ন সময় বলতাম যে শেখ হাসিনা relying on India more than our army or our security. Exactly. এটা আমি সেই হিসাবে আমি ওয়াকারুজ্জামান সাহেবকে কথা বলার কারণে আমার এই যে আমরা যখন বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করে যেগুলো আমরা পেয়েছি সেখানে আমি আমার দর্শকদের সাথে শেয়ার করতে চাই। আমাদের জানা মতে ভারতীয় মিডিয়ার মধ্যে আমরা পেয়েছি সেটা হচ্ছে 31শে জুলাই, টিটু ভাই, 31শে জুলাই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা
শেখ হাসিনার সাথে 2.5 ঘন্টা থেকে 3.5 ঘন্টার একটা মিটিং করেছে, as per Indian media, very reliable media. তারা বলতে চাচ্ছে বিহারে 101 এয়ারফোর্সের একটা স্কোয়াড্রন রেডি রাখা হয়েছে 31 তারিখের পর থেকে। এটা ছিল হাসিনার প্ল্যান বি। আচ্ছা, সে তো ধরেন হাজার মানুষ লাখ মানুষ মেরেও ক্ষমতায় থাকতে চাইছে, এক্স্যাক্টলি। কিন্তু প্ল্যান বি করছে 31 জুলাই থেকেই তাদের প্ল্যান বি শুরু হয়েছে। আচ্ছা, এবং কোনো মতেই তারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর উপর আস্থা রাখতে শেখ হাসিনা পারতেছে না। কারণ লক্ষ লক্ষ মানুষ যখন ঢাকা বা সারা বাংলাদেশে নেমে যাচ্ছে এবং দিন দিন পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করছে, এবং এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যখন গ্রেপ্তার করে আপনার এই যে নাহিদকে পাটা ভেঙে দিল, আপনি দেখছেন তো, এবং চরম ভাবে মানুষ হত্যা করতেছিল, এই সময় এই প্রণয় ভার্মার সাথে হাসিনার এখন আমরা বুঝতে পারতেছি she finalized something। এবং এই হিসাবে ওই স্কোয়াড্রন থেকে আপনি জানেন ইন্ডিয়াতে রাফায়েল, খুব সম্ভবত ফ্রান্সের তৈরি জঙ্গি বিমান, 2টা রাফায়েল প্লেন অ্যাডভান্স হিসাবে আগরতলা পাঠাই দিচ্ছে। তো আমরা বাকিটা তারা বলে নাই, আমার ধারণা তারা হাসিনাকে ঢাকা থেকেই পিক করতে চাইছে যে প্রয়োজন হলে। কিন্তু আমি মনে করি আমাদের সেনাবাহিনী বা আমাদের বিমান বাহিনী সেই অনুমতি দেয় না। ওকে, এটা আমি মনে করি আমাদের সার্বভৌমত্বের জন্য এটা বড়, যেটা মইনুল আহমেদ 2009 সালে ফেল করছিল, যে আমাদের যখন এতগুলো অফিসার এবং আমাদের সেনাবাহিনীকে শেষ করে দিচ্ছিল, এই গর্দভ এই 5টা গোলামটা, এই যে হাসিনার গোলাম এবং ভারতের গোলাম মইনুল আহমেদ, তৎকালীন সেনা প্রধান, 111 এর মূল কারিগর, সে কিন্তু ব্যর্থ হয়েছে। ইন্ডিয়া থ্রেট সে কাবু হয়ে গেছিল, কিন্তু আমাদের অফিসার গুলো মারার জন্য সে অনুমতি দিচ্ছে। আচ্ছা, এই যখন এই জেনারেল ওয়াকার বললেন না যে আমি জানতাম না যে উনি বিদেশে যেতেন, তো উনি জানতেন কি? উনি জানতেন হয়তো যে হাসিনাকে গণভবন থেকে ক্যান্টনমেন্টে নিয়ে আপাতত রক্ষা করবে। তবে পরিস্থিতি উনি যে বললো ভলেটাইল, এটা এত ভলেটাইল ছিল, আপনি জানেন আগ্নেয়গিরির অভ্যুৎপাত যখন হয় তখন কিচ্ছু থাকে না, মানে ভলক্যানো যখন ইরাপশন হয় তখন ওই মানুষও থাকে না, গাছ গাছালিও থাকে না, ক্যান্টনমেন্টও থাকে না, বিল্ডিংও থাকে না, কিচ্ছু থাকে না। পরিস্থিতি সেই পর্যায়ে গেছে। তো ওয়াকারুজ্জামান সাহেব নিজেও বললেন যে হ্যাঁ, এটা একদিকে ভালোই হয়েছে, আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং চাই না, কিন্তু এখানে যে আমাদের দেশের নিরাপত্তা, আমি ব্যক্তি নিরাপত্তা এক জিনিস, দেশের নিরাপত্তা আরেক জিনিস, যেটা আমরা সার্বভৌমত্ব বলি। এই সার্বভৌমত্বটা আমি মনে করি আমাদের সেনাবাহিনীর, বিমান বাহিনীর, নৌবাহিনীর এবং আমাদের সশস্ত্র বাহিনীর বিভাগের, আমি মনে করি এটা একটা আপনারা উত্তীর্ণ হয়েছেন দেশপ্রেমের রাইট এই জায়গায়। এক্স্যাক্টলি। যদি ভারতীয় মিডিয়া যে কথাগুলো বলছে, আপনি জানেন এখন তো বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে। প্রথমে তারা ওই যে ওই ঢাকা ক্যান্টনমেন্টের ওই বঙ্গবন্ধু বেইসে নিয়ে গেছে, ওখান থেকে C-130 হারকিউলিস আপনার আগরতলা নিয়ে গেছে, ওখানে আগে থেকে বাংলাদেশ এয়ারফোর্সের একটা C-130 হারকিউলিস ট্রান্সপোর্ট প্লেন বসা ছিল, ওখান থেকে 2টা রাফায়েল তাকে পাহারা দিয়ে নিয়ে গেছে। আবার কেউ বলতে চাচ্ছে ওখান থেকে C-130 হারকিউলিস ডাইরেক্ট চলে গেছে এবং ভারতের সীমান্ত থেকে তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এখন ভারতীয় সীমান্তে তারে পাহারা দরকার কি? এরকম একটা স্বৈরাচার, এরকম একটা ডাকাত, এরকম একটা গুন্ডা বাংলাদেশটাকে চিড়ে পুড়ে খাইছে, তাকে পাহারার দরকার কি? মানে আমি মনে করি আমাদের সেনাবাহিনীকে 2009 সালে বিডিআর কার্নিজের পর থেকে যে আমাদের এই যে হত্যাকাণ্ড, চাকুরিচ্যুতি এবং আমাদের অনেক দেশপ্রেমী অফিসারদেরকে যে লাইফ শেষ করে দিছে, তাদের মিলিটারি ক্যারিয়ার, তাদের সার্ভিস ক্যারিয়ার, তাদের পারিবারিক ক্যারিয়ার, তাদের জীবন। এই যে ওই দিন সেদিন ডক্টর সুবাইল বিন রফিক বলল তাকে এই যে বিডিআর কার্নিজের রিপোর্ট যখন সত্য রিপোর্ট নিয়ে গেছিল, ছুঁড়ে ফেলে দিছে হাসিনা। জেনারেল মঈন ছিল তখন, মইনুল হোসেন নামে একজন বিডিআর এর মহাপরিচালক ছিল, তার সামনে হাসিনা 2বার ফেলে, পরে উনাকে বিডিআর এর অফিস থেকে উনাকে গুম করছে।
এই যে আমাদের সার্বভৌমত্বটা ভারতের হাতে শেখ হাসিনা তুলে দিয়েছিল, মইনিউ ফখরুদ্দিন ভাই, আজিজ আহমেদ ভাই, শফিউদ্দিনের মতো গর্দভ সেনা অফিসাররা, হ্যাঁ, সেখান থেকে আমাদের দেশটা আমি মনে করি অনেক বেশি সুরক্ষিত এই মুহূর্তে। এবং ছাত্র জনতা, ইস্পাত কঠিন আপামর জনগণের যে সমর্থন বাংলাদেশ সেনাবাহিনী এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এখন আছে, যারা আমাদের দেশের বিরুদ্ধে দেশে এবং বিদেশে, আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে বলবো, আপনি কোনো ভয় পাবেন না। আপনার সেনাবাহিনীর ভিতরে যেসব কুলাঙ্গার, যেসব ডাকাত, যেসব খুনি, গুমকারী, কারাপ্টেড, কারণ আমাদের দেশের মানুষ সেনাবাহিনীকে ভালোবাসে। কেন ভালোবাসে? আপনারা হচ্ছেন আমাদের সার্বভৌমত্বের সর্বশেষ প্রতীক। এই আজিজ, এই মইনিউ আহমেদ আমাদের সেনাবাহিনীটাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের প্রতি আস্থা শেষ করে দিয়েছে। আপনি আস্থা পুনরায় ফেরত আনছেন এবং এই যে গণতন্ত্রের নতুন অভিযাত্রা আমাদের, আপনি এবং আপনার সেনাবাহিনী, আপনার লিডারশিপ, এখানে অবশ্যই সমর্থন করতে হবে 18 কোটি মানুষকে। কারণ এই কুলাঙ্গার যেগুলো আপনার ভিতরে আছে, আপনি বললেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, হ্যাঁ আমরা জানি। এবং আরেকটা বড় হলো মাফিয়া, এই যে ব্যবসায়ী মাফিয়া, এগুলো ব্যবসায়ী না, দে আর অল মাফিয়াস। আপনি যদি তাদের ইতিহাস ঘাটেন, এই যে আমরা বারবার করে বলি, এই যে বসুন্ধরা শাহ আলম, এই যে নাসা গুমের নজরুল ইসলাম মজুমদার, এই কে একে আজাদ, এই যে চট্টগ্রামের মাহবুল আলম, আব্দুল লতিফ, এর চেয়ে বড় অলিগার এস আলম, বেক্সিমকো কত ভালো ব্যবসায়ী ছিল, কিন্তু অলিগারকে পরিণত হয়েছে, মাফিয়াতে পরিণত হয়েছে। এইভাবে আমি মনে করি যদি আপনারা বাংলাদেশে সব জায়গায় সংস্কার করতে চান, সব জায়গা আপনাকে ধীরে ধীরে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আপনার সাথে আমরা সম্পূর্ণ একমত, সময় দিতে হবে।